প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিআরবি হসপিটালস লিমিটেড নিবেদিত রমজানি স্বাস্থ্য ভাবনা অনুষ্ঠানে পাওয়ার্ড বাই বিআরবি কেবলস। আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জকরিফ। রোজা মানেই শুধু না খেয়ে থাকা নয়, বরং পুরো শরীরে আমাদের একটি ছন্দের পরিবর্তন ঘটে। যেমন পরিবর্তিত জীবনযাপন, পরিবর্তিত খাদ্যাভ্যাস, এ পুরো সময়টা আমাদের জীবনের গতিটিকে যেমন বদলিয়ে দেয়, সে সাথে বদলে যায় আমাদের শরীরের হরমোনের ভারসাম্য। দর্শক, এই পুরো সময়টি জুড়ে, পুরো একটি মাস জুড়ে একজন মুসলিম ধর্মাবলম্বী হিসেবে আমরা কিভাবে ওষুধ থেকে সমন্বয় করতে পারি আমাদের হরমোনের, আজ আমরা কথা বলবো এই প্রত্যেকটি বিষয় নিয়ে। এবং আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন একজন বিশেষ অতিথি। উপস্থিত আছেন ডাক্তার ইয়াসমিন আক্তার, যিনি ডায়াবেটিস, থাইরয়েড ও হরমোন বিশেষজ্ঞ, সহযোগী অধ্যাপক, এন্ডোক্রাইনোলজি বিভাগ, বাংলাদেশ মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঢাকা। দর্শক, আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম এবং আপনাকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। খুব চমৎকার একটি বিষয় নিয়ে শুরু করছি আজকের আলোচনা, হরমোনে নানা ধরনের পরিবর্তন। একটু জানতে চাই যে আসলে রমজান মাসে রোজা পালন করবার ক্ষেত্রে আমাদের হরমোনের কী কী ধরনের তারতম্য ঘটতে পারে একজন মুসলিম ধর্মাবলম্বীরা যখন পুরো মাস জুড়ে রোজা রাখতে চান সেক্ষেত্রে? ধন্যবাদ অর্থে, খুবই সুন্দর একটি কোশ্চেন। আমরা একটা দুটো রোজা রাখি যখন মাসে, সে বিষয়টা আলাদা, কিংবা যখন আমরা পুরো মাস জুড়ে রোজা রাখতে চাই তখন কিন্তু সম্পূর্ণ সাইকেলটা চেঞ্জ হয়ে যায় বডির ভিতরে। ফাস্টিংয়ের অনেক বেনিফিট আছে, তার মধ্যে যে বিষয়টা থাকে যে হরমোনাল চেঞ্জ কী কী হতে পারে। স্পেশালি আমাদের বডিতে ইনসুলিন এবং গ্লুকাগন, গ্রোথ হরমোন, এই হরমোনগুলোর এক একটা বিশেষ কাজ থাকে এবং তারা ফাস্টিং অবস্থায় আমাদেরকে অনেকভাবে হেল্প করে। স্পেশালি যখন আপনার ধরেন ফাস্টিংয়ে আছেন তখন ইনসুলিনটা কিন্তু তারপর প্রয়োজন ছাড়া আসবে না, সো কমই থাকে। আপনাকে যখন প্রয়োজন পড়বে, সুগার কমে যাচ্ছে, ব্যাকআপ দেওয়ার জন্য গ্লুকাগন কিংবা গ্রোথ হরমোন চলে আসবে। সো এছাড়াও অ্যাড্রিনালিন বলে একটা ইম্পর্টেন্ট হরমোন আছে যেটা আমাদের শরীরের জন্য খুবই জরুরি, প্লাস কর্টিসল, সবাই কিন্তু চলে আসে আমাকে হেল্প করার জন্য এবং আমি যাতে সঠিকভাবে রোজাটা রাখতে পারি। প্লাস আমরা যখন রোজা থাকি তখন কিন্তু আমাদের শরীরে পানি শূন্যতা হতে থাকে, পানি খাচ্ছি না, ডিহাইড্রেশন হওয়ার একটা চান্স থাকে। ঠিক ওই মুহূর্তে যেটা হয়, আমাদের বডিতে এডিএইচ নামক একটা হরমোন আছে, তো সেও তখন চলে আসে আমাকে হেল্প করার জন্য, অর্থাৎ পানিটা ধরে রাখে। ঠিক তেমনি আমার বডিতে প্রত্যেকটা হরমোন কিভাবে আমরা এই ফাস্টিং সময়টা যাতে খারাপ না লাগে বিভিন্ন মেকানিজমে আমাদেরকে হেল্প করে থাকে। সো এই চেঞ্জগুলো আমরা যে নর্মাল ফাস্টিং করি লাইক 14 to 16 আওয়ার্স হতে পারে, আসলে দেশভেদে আপনারা জানেন, তো সেই ক্ষেত্রে চেঞ্জগুলো হরমোনের এটার উপর ডিপেন্ড করে। কারো যদি ফাস্টিংয়ের সময় এর চেয়ে বেশি হয়ে যায় তখন আরও কিছু হরমোনাল চেঞ্জেস চলে আসে। এছাড়া খুব একটা যে খুব ক্ষতিকারক কিছু হয়ে যাবে, বরং এগুলো সব কিছুই ঘটে থাকে আমাদের ভালোর জন্যই, মানে অর্থাৎ বেনিফিশিয়াল হয়ে থাকে। কারণ এই সমস্ত ফাংশনের মাধ্যমে আমাদের লিভার থেকে যে টক্সিনগুলো আমাদের বের হওয়া দরকার বডি থেকে, সেগুলো চলে যায়, আমার ইমিউনিটি বুস্ট আপ হচ্ছে এইসবের মাধ্যমে। তো এই পুরো সাইকেলটা কিন্তু আপনাকে হেল্প করছে, আলটিমেটলি এটা বেনিফিশিয়াল। সো খুব খারাপ কোনো হরমোনাল কোনো চেঞ্জ বা কোনো খারাপ কিছু কখনোই হয় না ফাস্টিংয়ে, নিঃসন্দেহে। এবং দীর্ঘ সময় রোজা রেখে হরমোনে যেমন কিছুটা পরিবর্তন হয়, যারা হরমোনের বিভিন্ন জটিলতায় আক্রান্ত রোগী তাদের ক্ষেত্রে নিশ্চয়ই ওষুধগুলো সমন্বয় করা প্রয়োজন। একটু জানতে চাই যে আসলে ওষুধের সমন্বয় করার বিষয়টি কেন এলো, মানে পরিবর্তিত সময় ওষুধ খাওয়াটা কি কারণে একজন ব্যক্তির জন্য জরুরি? ধন্যবাদ। যেটা হয় একমাত্র মানে হরমোনের সমস্যার জন্য যে বড় কারণটি, সেটি হচ্ছে ডায়াবেটিস। এবং এই ডায়াবেটিসের এত প্রকারভেদে ঔষধ প্লাস ইনসুলিন, যে দুটো জিনিস আসলে মানুষকে সমন্বয় না করলে মানুষ বুঝতে পারে না কখন কোনটা কি করবে, এবং ফলশ্রুতিতে যেটা হয় তার হয় সুগার অনেক বেড়ে যায়, না হয় সুগার খুব কমে যায়। অন্যদিকে যাদের থাইরয়েডের সমস্যা আছে তাদেরও ঠিকমতো ওষুধটি যদি না খাওয়া হয় তাহলে রোজার পরে কিন্তু তার খুবই লেভেল উল্টাপাল্টা হয়ে যেতে পারে। এরকম আরও কিছু ডিজিজ আছে, সেক্ষেত্রে ওষুধগুলো সমন্বয় করাটা খুবই জরুরি হয়ে যায়। কারণ ইফতার, সেহেরি, এই টাইমিংগুলো অন্য কোনো ওষুধের ক্ষেত্রে এই প্রবলেমগুলো হয় না। স্পেশালি যেগুলো হরমোন রিলেটেড ডিজিজ, বিশেষ করে যেটা ডায়াবেটিস, তাদের ক্ষেত্রে কিন্তু এই সমন্বয়টা খুবই জরুরি আসলে। নিঃসন্দেহে আমাদের দেশের প্রেক্ষাপটে ডায়াবেটিস এবং থাইরয়েড মানে প্রত্যেকটি ঘরে ঘরে আক্রান্ত রোগীর সংখ্যা, মানে আমরা হয়তো বা গুণে কখনো শেষ করতে পারবো না। এই ডেটাটা আমরা প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। একটু জানতে চাই যে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে সবচাইতে বড় প্রশ্ন থাকে যে
কারা রোজা রাখতে পারবে এবং কাদের ক্ষেত্রে রোজা রাখা একদমই নিষেধাজ্ঞা রয়েছে, এ বিষয়ে আপনি কি জানাতে চান দর্শকদের উদ্দেশ্যে? ধন্যবাদ, খুবই সুন্দর কোশ্চেন। কারণ আমাদের আসলে জানা উচিত যে মন চাইলে আমি রোজা রাখবো, রাখতে পারবো কিনা, আমি কতটা ফিট, এই প্রশ্নগুলো চলে আসে। কিন্তু সেক্ষেত্রে আপনাকে অন্তত 3 মাস আগে ডক্টরের শরণাপন্ন হতে হবে এবং জানা উচিত। যেটা হয়ে থাকে আমাদের দেশে রোগীরা এই ব্যাপারে খুবই অপারগ আসলে টাইমলি ফলো আপ করতে। কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে কি কি রিস্ক ফ্যাক্টর, স্পেশালি যাদের ক্ষেত্রে হাইপোগ্লাইসেমিয়ার অ্যাওয়ারনেসই নেই, সে বুঝতে পারে না তার সুগার ফল করে, কিংবা এমন হলো যে তার একটা ম্যাক্রোভাস্কুলার একটা ইভেন্ট হয়েছে, লাইক আপনার স্ট্রোক আর হার্ট অ্যাটাক এই রিসেন্টলি, কিংবা দেখা গেল তার কিডনির প্রবলেম আছে, প্লাস ইজিএফআর আমরা হিসাব করি <30 ml এর নিচে আছে, এই সমস্ত পেশেন্টগুলো, এবং এছাড়াও যারা প্রেগনেন্ট এবং প্রেগনেন্সি উইথ ডায়াবেটিসের অনেকগুলো ওষুধ নিচ্ছেন কিংবা ইনসুলিনে আছেন মাল্টিপল টাইম, এই ধরনের পেশেন্টগুলোর ক্ষেত্রে আমরা যেটা বলি যে রিস্ক ফ্যাক্টর একদম হাই রিস্ক গ্রুপে, অর্থাৎ 6 স্কোরের উপরে আমরা একটা স্কোরিং করে থাকি, যারা মাইল্ড স্কোরিং, মডারেট অ্যান্ড হচ্ছে গিয়ে যারা হাই রিস্কে আছে। যারা 6 এর উপরে স্কোর থাকে তাদেরকে আমরা হাই রিস্ক বলি এবং তারা আসলে রোজা রাখার যোগ্য নয়। আমি এতক্ষণ যে পয়েন্টগুলো বলছিলাম তারা তার মধ্যে পড়ছে, মানে অর্থাৎ তারা একাই 6.5 স্কোরে পড়ে যায়। কিন্তু যদি কারো স্কোরিং লাইক আমরা হিসাব করে পাই যে 3 to 6 এর মধ্যে পড়ছে, তাহলে তাদের মডারেট রিস্ক, অর্থাৎ কিছু মডিফিকেশনের মাধ্যমে সে কিন্তু রাখতে পারে। অন্যদিকে যাদের রিস্ক 3 এর নিচে থাকে আমরা দেখি, তাহলে তারা ইজিলি রোজা রাখতে পারছেন। তো এখান থেকে জানা প্রয়োজন যে তারা আসলে কে কতটা রিস্ক গ্রুপে আছে, কারণ অনেকের ক্রিয়েটিনিন হাই, আমাদেরকে বলে থাকেন না ডক্টর এটা তো ছাড়া যাবে না, রোজা একটা ইম্পর্টেন্ট ইস্যু, আমাকে রাখতেই হবে। বাট আসলে সে কতটা ফিট, এটা তো আসলে 1-2টো রোজা নয়, একদমই পুরো মাসের বিষয়। তো তাতে তার বডিতে কতটুকু এফেক্ট পড়বে সেটা আমাদেরকে বুঝতে হয়। এই জন্য আসলে রিস্ক ফ্যাক্টরগুলো জানাটা খুবই জরুরি। নিঃসন্দেহে আমরা রিস্ক ফ্যাক্টরগুলো নিয়ে হয়তো আলোচনা করব, কিন্তু একটি বিষয় আমি আপনার কাছে জানতে চাই যে এই যে ইনসুলিন নিচ্ছে, ওষুধ খাচ্ছে, কারো ক্ষেত্রে 3 বেলা ওষুধ খাওয়ার একটি পরামর্শ থাকে এবং কেউ 3 বেলাও ইনসুলিন নেয়, রোজারত অবস্থায় কি ইনসুলিন নিতে পারবে কিনা, এটা অনেকের কাছে অনেক বড় একটি প্রশ্ন। এবং পাশাপাশি জানতে চাই যে ইনসুলিনটা আসলে কি ব্যালেন্স করবে কিনা, নাকি আগের মতো একই ডোজে নেবে? ধন্যবাদ। আমার গতকালকের এক পেশেন্টের কথাই বলি, যিনি, আমি তো যেহেতু ধানমন্ডি জোনে আছি, তো আমার এক পেশেন্ট ধানমন্ডি জোনে, বেশ তারা এডুকেটেড, সব কিছুই জানেন। আমরা অনেক চেষ্টা করছি আমরা অ্যাওয়ারনেস তৈরি করার জন্য, কিন্তু আমি অবাক হলাম, সে এই সময় এসে বলছেন যেটা তার সকালের ইনসুলিনটা সে সেহেরিতে নেন। আচ্ছা। এবং সে 3 বেলার ইনসুলিনে ছিল, সকালের ইনসুলিনটি সে সেহেরিতে নিচ্ছে, দুপুরের ইনসুলিনটি ইফতারে, এবং রাতের ইনসুলিনটা একটু কমিয়ে সন্ধ্যা রাতে নিচ্ছে। সো এই যে সে কাজটি করলো, এটা যে কত বড় মিস্টেক হয়েছে সেটা সে জানেও না, কারণ তার রোজা মাত্র শুরু হয়েছে, এর মধ্যে তার হাইপো হয়ে যেতে পারে। অর্থাৎ ওষুধের সমন্বয়টি খুব ভালো করে জানতে হবে। সেক্ষেত্রে আমি বলি যেটা হচ্ছে, রোজা রাখা অবস্থায় অবশ্যই ইনসুলিন দেওয়া যেতে পারে, এতে রোজা ভাঙে না, কারণ আপনাকে ইনসুলিন কোনো পুষ্টি দিচ্ছে না। তো সেক্ষেত্রে ইনসুলিন কিন্তু নেওয়া যায়, এই ব্যাপারে কোনো দ্বিমত নেই। কারণ এই ব্যাপারে আমাদের অ্যাসোসিয়েশন বলেন, আমরা সবাই এ ব্যাপারে খুব বড় বড় আর মানে মতামত নেওয়ার চেষ্টা করেছি, এবং যেটা জানতে পারা গেছে যে হ্যাঁ, সবারই একমত যে না, এটাতে কোনো অসুবিধা নেই। অন্যদিকে আপনি রোজা রেখে অনেক সময় বলি মনিটর করতে সুগারটা, তো অনেকে কনফিউজড হয়ে যায় যে প্রিক করব, আসলে আমার রোজা ভেঙে যাবে কিনা। এক্স্যাক্টলি, কিন্তু সেক্ষেত্রে এটাও আসলে সঠিক নয়, এতে কোনো অসুবিধা হয় না। আচ্ছা। অন্যদিকে আরেকটা বিষয় থাকে যে আমরা ঔষধগুলো কি করব। বেশিরভাগ ক্ষেত্রে রোগীরা ভয় বুঝে না, মনে করে আমরা সকালের ওষুধটা বোধহয় ভোর রাতে খেয়ে নেব। কিন্তু আপনি সবসময় একটা জিনিস মনে রাখবেন, ফাস্টিং, অর্থাৎ আমরা সারা রাত না খেয়ে থেকে সকালে ব্রেকফাস্ট করি, রাইট? অর্থাৎ নাস্তা করছি সকালে, ব্রেকফাস্ট করে। ঠিক তেমনি আমি সারাদিন রোজা রেখে ব্রেকফাস্ট কখন করি, অর্থাৎ ফাস্ট ভাঙি কখন, ইফতারে। তার মানে আমার সকালের সকল ওষুধ চলে যাবে ভেরি ইজিলি ইফতারে, আর রাতের যে ওষুধটা থাকবে সেটা হয়তো আমরা সুগারের কন্ট্রোল বুঝে, কারো ক্ষেত্রে হয়তো খুব টাইট কন্ট্রোল, সেক্ষেত্রে আমরা একটু কমিয়ে তাকে সেহেরিতে দিয়ে থাকি। আর যার দুপুরের ওষুধটি আছে সেটা ডক্টর নির্ধারণ করে দেয়। ইউজুয়ালি আমরা যেটা করি, ইফতারে নিয়ে যাই সাধারণত, আর ওটা সন্ধ্যা রাতে রাখি না, কারণ সেখানে তেমন কোনো খাওয়া হয় না, কিছু ক্ষেত্র বিশেষ ছাড়া। এটা হচ্ছে ঔষধের ক্ষেত্রে, তবু এটা ডিপেন্ড করবে, ডক্টর ডিসাইড করবে যে তার জন্য কেমন লেভেল আছে। আর ইনসুলিনের ক্ষেত্রেও সেম কথাটি, সকালের যে ইনসুলিনটা ছিল সে কিন্তু ইফতারে নিয়ে যাবে। আচ্ছা। কিন্তু মনে রাখতে হবে, প্রথম দিন যেদিন আমি রোজা রাখবো সেদিন সেহেরিতে ইনসুলিন দিবে না, ইফতার থেকে শুরু করবে। কেন?
কারণ আপনি 10টা বাজে হয়তো ডিনার করেছেন, সেখানে ইনসুলিন দিয়েছেন, তো আপনি আবার 4-5 ঘন্টা পরে যে সেহরি খাচ্ছেন সেখানে যদি আবার ইনসুলিন দিয়ে দেন তাহলে প্রথম দিনই হাইপো হয়ে যাবে। একদমই তাই। যেহেতু 2-3 রোজা পার হয়ে গিয়েছে তো মধ্যে একটু জানবো যে অনেকে দেখা যায় হঠাৎ করে ইফতারের 1-2 ঘন্টা আগে বিভিন্ন ধরনের কমপ্লিকেশন ভোগ করে। দেখা যায় হাইপোগ্লাইসেমিক শকে চলে গিয়েছে বা হাইপোগ্লাইসেমিয়া হয়েছে কিনা একজন ডায়াবেটিক রোগীর, তিনি কি করে বুঝবেন আসলে, বিশেষ কি ধরনের উপসর্গের মাধ্যমে তিনি বুঝবেন এবং তাৎক্ষণিকভাবে কি করার পরামর্শ দেবেন? ধন্যবাদ। এটা জানা খুবই জরুরি। আমরা প্রত্যেকটা রোগীকে এটা শিখিয়ে থাকি, চেষ্টা করি। সেটা হচ্ছে যে কখনো দেখবে যে আমার অস্বাভাবিক খারাপ লাগছে কিনা, কিংবা বুক ধড়ফড় করছে কিনা, হাত পা কাঁপছে, ঘাম দিচ্ছে, ক্ষুধা লাগছে, এবং কোনো কাজে আমি যারা অফিস ওয়ার্ক করে হয়তো সে মনোযোগ দিতে পারছে না, এরকম একটা সিচুয়েশন, আস্তে আস্তে সে ড্রাউজি হয়ে যাচ্ছে, আচ্ছা। কিংবা সুগার ফল করতে করতে এমনও হতে পারে সে অজ্ঞানও হয়ে যেতে পারে। তো এটা খুবই ডেঞ্জারাস। প্রাথমিক যে সিমটমগুলো আমি বললাম, যখনই কেউ এটা বুঝবে যে আমার এই ধরনের কিছু হচ্ছে, মানে আরো যদি একটু স্পেসিফিক ভাবে বলি, কারণ অনেকেই এই ধরনের জটিলতা ভোগ করে। অনেকের ক্ষেত্রে চোখ ব্লার হয়ে আসছে, ঠিক মতো দেখতে পাচ্ছে না, অনেকের ক্ষেত্রে একটু ঝাপসা লাগছে, একটু শরীর কাঁপছে, এই ধরনের উপসর্গগুলো হয়তো হ্যাঁ, এরকম হাইপোগ্লাইসেমিক হতে পারে। যখন তার দেখছে চোখে কিছু ভালো করে বুঝতে পারছে না, হুম। ঝাপসা ঝাপসা লাগছে, এরকম হতে পারে। আপনি খুব চমৎকারভাবে বুঝিয়ে বলেছেন। কিন্তু একটু জানতে চাই যে তারা তো অনেক সময় রোজা ভাঙতে চায় না, যদি না ভাঙে কি ধরনের জটিলতা হতে পারে এবং তাৎক্ষণিকভাবে কি করার পরামর্শ আপনার? ধন্যবাদ। এই উপায়টি অবশ্যই জানতে হবে সবাইকে, কারণ ডায়াবেটিক রোগীদের এটা একটা কমন প্রবলেম। আর বিশেষ করে যারা ওষুধ সমন্বয় করেন না, ডক্টরের সঙ্গে ফলো আপে নেই, তো এই উপসর্গ হওয়ার সাথে সাথে প্রথম যে কাজ সেটা হচ্ছে বাসায় একটা গ্লুকোমিটার দিয়ে অবশ্যই সুগারটা চেক করা। যারা পারবেন না তাদের আশেপাশে কারো হেল্প নিতে হবে বা জানা থাকতে হবে, কিংবা দোকান থেকে অনেকে কিন্তু চেক করে ফেলেন। অর্থাৎ আমাকে জানতে হবে আমার সুগারটা 3.9-এর নিচে নেমে গেছে কিনা। যদি 3.9-এর নিচে নেমে যায় তাহলে কিন্তু আর কোনো কথা নেই, আমাকে কিন্তু দ্রুত রোজা ভেঙে ফেলতে হবে। নতুবা যেটা হবে সেটা হচ্ছে পেশেন্ট অজ্ঞান হয়ে যেতে পারে। আচ্ছা। আর অন্যদিকে যদি মনে হয় যে না, এখনো 2 ঘন্টা বাকি আছে, হয়তো আমার সুগারটা 5-এ নেমেছে, কিন্তু আমার অত খারাপ লাগছে, আমি বুঝতে পারছি, একটু একটু রেস্ট নিবেন এবং সে 1 ঘন্টা পরে আবার সুগারটি চেক করবেন। অর্থাৎ সে ফ্রিকোয়েন্ট মনিটর করবে যে না, যদি দেখে যে না আমার 4-এর নিচে নামছে না, 4.5-6 এরকমই একটা অবস্থানে আছে এবং আমার শরীরটা অতটা বেশি খারাপ লাগছে না, যদি সেটা সে বুঝতে পারে তাহলে কিন্তু সে আলটিমেটলি ইফতার পর্যন্ত যেতে পারে। আচ্ছা। কিন্তু এই ঘটনাটা যদি দুপুর 12টা কিংবা 11টা নাগাদ ঘটে যায় তাহলে কিন্তু তার জন্য এত দূর যাওয়াটা খুবই কষ্টদায়ক হতে পারে। তাই পেশেন্টকে বিবেচনা করতে হবে তার সিমটমের উপর, এবং তার যদি এই ধরনের ঘটনা ফ্রিকোয়েন্টলি ঘটে থাকে তাহলে কিন্তু এটা মাথায় নিতে হবে এবং প্রয়োজনে রোজা ভেঙে ফেলতে হবে। এতে কোনো অসুবিধা নেই, সে কিন্তু পরে চাইলেই রোজাটি করে ফেলতে পারবে। একদমই তাই। জটিলতা হলে সময় ক্ষেপণ করাটাই আসলে বিপদের অন্যতম কারণ হতে পারে। একটি বিষয় জানতে চাইবো যে ডায়াবেটিস রোগীরা যেহেতু সারাদিন রোজা রাখছে এবং ইফতারের মেনুতে তারা কি ধরনের খাবার খাবে অনেকে বোঝে ওঠে না। এবং আমাদের বাঙালি ট্রেডিশন তো রয়েছে ঝাল, বিভিন্ন ধরনের ভাজা পোড়া, তৈলাক্ত, জিলাপি বাইরে থেকে কিনে আনি আমরা হামেশাই খাই। আপনার পরামর্শ কি থাকবে? সাহরি এবং ইফতারে কোন ধরনের খাবার খাওয়ার পরামর্শ দেবেন? ধন্যবাদ। যে সমস্যাটি আমরা সবসময় ফেস করি বাঙালিরা, কারণ আমরা প্লেট ভর্তি না, শুধু আসলে টেবিল ভর্তি খাবার চাই এখানে। ইফতারের মেনুতে কম হলে কারোরই ভালো লাগে না, সেটা আপনি পুরান ঢাকা থেকে নতুন ঢাকা যে কোনো জায়গায় এটা হতে পারে। সেক্ষেত্রে প্রথমে যেটা দিয়ে শুরু করতে চাই সেটা হচ্ছে জুসের বিষয়টা। আমরা কিন্তু একটা পানীয় দিয়ে আসলে রোজা খুলতে চাই। সেক্ষেত্রে অনেকে মনে করেন আমি চিনির জায়গায় যদি গুড় ব্যবহার করি তাহলে কেমন হয়, আসলে টোটালি রং। তাদের সবার ক্ষেত্রেই বলবো যে আপনি বেটার হয় যে সুগারি জাতীয় যে কোনো কিছু অ্যাভয়েড করতে হবে। এবং এছাড়া হচ্ছে কি যে অনেকে পছন্দ করে আর্টিফিশিয়াল সুইটনার, ইউজুয়ালি এটাকে অ্যাভয়েড করতে বলি, কিন্তু যাদের খুব বেশি না হলেই চলে না তারা নিতে পারে আপাতত রোজার জন্য, বাট লং টার্ম এটা ভালো জিনিস না। এছাড়া অনেকে ইসুবুলের ভুসি কিংবা চিয়া সিড দিয়ে পানীয় এই ধরনের কিছু কিন্তু সে নিতে পারে। এছাড়া আরও যে করে যে খাবারগুলোর মধ্যে ফলের মধ্যে খেয়াল রাখতে হবে যে আমার যেন রসালো ফল না হয়। আচ্ছা। অর্থাৎ যেমন আঙ্গুর, কমলা, মালটা এই ধরনের ফল হলে কিন্তু আপনার সুগার স্পাইক করবে। সো যেই ফলগুলো যেমন ধরেন সবুজ আপেল হতে পারে, পেয়ারা কিংবা নাশপাতি, এই ধরনের ফল হলে ভালো হয়। এছাড়া হচ্ছে গিয়ে আপনি একটু ভাজা পোড়ার মধ্যে যেটা খেয়াল রাখতে হবে, আলুর চপটা খুবই ডেঞ্জারাস, সুগার বাড়িয়ে দিতে পারে, তাই ওটা অ্যাভয়েড করাটাই ভালো। আপনি ছোলা কিংবা অবশ্যই রাখতে পারেন, এবং কিছু অল্প পরিমাণের মুড়ি হতে পারে, আর সঙ্গে শসা টমেটো সালাদ, এবং পেঁয়াজু বা বেগুনের ক্ষেত্রে আপনি একটা একটা করে নিলে বেশি ভালো হয়। এছাড়াও আমাদের যারা ডায়েটিং করতে চায় যে আমি একটু এই সময় ওয়েট কমাবো, তাদের কিন্তু ডায়েটটা সম্পূর্ণ ভিন্ন হয়ে যাবে।
আচ্ছা আবার যেদিন আপনি হালিম খাবেন সেক্ষেত্রে কিন্তু সুগার অনেক বেড়ে যেতে পারে, তাই আচ্ছা, অন্য আচ্ছা। আইটেমগুলো একটু কার্টেল মানে করতে হবে। ব্যালেন্স করে খাওয়াটা খুব বেশি জরুরি। এক্স্যাক্টলি। আমরা আলোচনা করবো আরো বিস্তারিত, একজন দর্শক অপেক্ষায় রয়েছে। Sure. কে আছেন দর্শক? আপনার নাম বলে প্রশ্ন করুন। মোহাম্মদ মোহাম্মদ আলী, সাভার থেকে। আমার তো ডায়াবেটিস আছে, জি তো জি জি। আমার সেক্সুয়ালি সমস্যা খুব দেখাচ্ছে। আমি এই ব্যাপারে কি করতে পারি আমি? জি, আপনি একটু বলবেন যে আপনার ডায়াবেটিসের মাত্রাটি কি রকম থাকে খাবার আগে এবং খাবার পরে, এবং আপনার বয়স কত? আমার বয়স তো 44। খাবার আগে তো মোটামুটি 7 টাকা নিচ্ছিল 18-20, কিন্তু এখন তো ডায়াবেটিস ইন্স্যুরেন্স নেই। মোটামুটি 7 টাকা পরে এখন তো ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে, কিন্তু সেক্সুয়ালি সমস্যা খুব একবারে খারাপ। ওষুধ খাচ্ছেন নাকি ইনসুলিন গ্রহণ করছেন, একটু জানাবেন? ইন্স্যুরেন্স নিচ্ছি, ওষুধও খাচ্ছি। আচ্ছা, দুটোই উনি করছেন। ইনসুলিন নিচ্ছেন, কিন্তু ওনার বর্তমান সমস্যাটা কি আপনি আরেকটু ক্লিয়ার করে বলবেন কাইন্ডলি? হুম। এই মুহূর্তে সমস্যাটা কি হচ্ছে দর্শক? আপনার রোজা রাখায় কি কোনো বিঘ্ন ঘটছে বা অন্য কোনো কমপ্লিকেশন হচ্ছে? হ্যাঁ, রোজা তো রাখি না, ওই সকাল 7:30 ইন্স্যুরেন্স নেওয়া লাগে। হুম হুম। এই জন্য ওই আমার সেক্সুয়ালি সমস্যা খুব হইতেছে আর কি। ওকে, আচ্ছা জি, আমরা বুঝতে পেরেছি, আপনি আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। একদম ছোট করে বলবো, আমরা আলোচনার একদম শেষ প্রান্তে আছি। আচ্ছা, ধন্যবাদ। যে প্রবলেমটি উনি বলছিলেন সেক্সুয়াল সমস্যা, এটা ডায়াবেটিস রোগীদের একটি কমন প্রবলেম। প্রথমেই বলে রাখি তার ডায়াবেটিসটা ভীষণ আনকন্ট্রোল ছিল, তাই ছোট্ট করে যদি বলতে হয় প্রথমে সুগারটা কন্ট্রোলে আনতে হবে। সুগার কন্ট্রোলে আনার পরে তারপরে আমরা অ্যাসেস করতে হবে ডক্টরকে যে তার কোনো হরমোনাল প্রবলেম আছে কিনা। যদি না থাকে তাহলে প্রয়োজনীয় ওষুধ দিলে উনি অবশ্যই আগের তুলনায় ভালো হয়ে উঠবেন তার ইনশাআল্লাহ। মানে জীবনযাপন পদ্ধতিতে একটুখানি যদি পরিবর্তন আনতে পারে তাহলে অনেক মাত্রায় জীবনটাকে সুস্থভাবে পরিচালিত করতে পারবে। একদম আলোচনার শেষ প্রান্তে ম্যাম, আপনাকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য। ধন্যবাদ ধন্যবাদ বৈশাখী টিভিকে এবং বিআরবি হসপিটালকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি ডাক্তার অর্থে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বৈশাখী টিভির সাথেই থাকুন।